আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সামনে জটিল সংখ্যার আরো একটা ক্লাস নিয়ে চলে এসেছি। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম জটিল সংখ্যার পরিচয়, মডুলাস, আর্গুমেন্ট, অয়লারের ফরম্যাট, তারপরে হচ্ছে যে পোলার ফর্ম, তারপরে কার্টেসীয় ফর্ম, এখান থেকে ট্রান্সফার, ইটিসি, ওগুলো আগের ভিডিওতে দেখিয়েছি। এখন তোমাদেরকে দেখাবো আয়ের ঘাতসমূহ, তারপরে বর্গমূল, ঘনমূল, এগুলো কিভাবে তোমরা নির্ণয় করবা সেগুলো সব দেখাবো। তো চলো আমরা হচ্ছে যে প্রথমে টাইপ 3 আমরা করবো হচ্ছে আয়ের পরিচয় ও ঘাত সংক্রান্ত। এখন আয় তো আমাদের জটিল সংখ্যা, তাই না? আয়ের মানটা আসলে কোন জায়গা থেকে পাই? যদি আমরা একটা সমীকরণ লিখি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো, আর একটা সমীকরণ যদি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো। এখন ভাইয়া তোমরা বলো যে এই দুইটা সমীকরণের ভেতরে কোনটা সমাধান করা সম্ভব আর কোনটা সমাধান করা সম্ভব না। অবশ্যই এরকম একটা সমীকরণ প্রথম ভিডিওতে দেখাইছিলাম, দিয়ে বলছিলাম কোনটা সমাধান করা সম্ভব আর কোনটা সমাধান করা সম্ভব না। এটা অবশ্যই সমাধান করা সম্ভব আর এটা সমাধান করা সম্ভব না। কেন? দেখো, যদি আমি লিখি এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত হয় মাইনাস ওয়ান, বা এক্স ইজিক্যাল টু কি হয়ে যায় তখন রুট ওভার অফ মাইনাস ওয়ান। আমরা জানি যে রুটের ভিতরে মাইনাস এভাবে লেখা যায় না, তখন এটা ইকুয়ালস টু কি হয়ে যেত, আমরা লিখতাম কি আই। তাহলে আই ইকুয়ালস টু আমরা কি জানি, আলটিমেটলি আই ইকুয়ালস টু কি জানি, রুট ওভার অফ মাইনাস ওয়ান, তাই কি না? তাহলে আই স্কোয়ার ইজিক্যাল টু কি বলো, মাইনাস ওয়ান। আই কিউব ইজিক্যাল টু কি, ভাঙো আই স্কোয়ার, তাহলে মাইনাস আই, তাই তো হয়। আই স্কোয়ার ইন্টু আই লিখতে পারি না? তাহলে আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান, তাহলে আলটিমেটলি কি দাঁড়ায় মাইনাস আই দাঁড়াই। আই টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু কি, তাহলে আই টু দি পাওয়ার ফোর ওয়ানটা তাহলে কত হয়, ওয়ান হয়ে যায় না? তাহলে আই এর মান কত, মাইনাস ওয়ান। আই স্কোয়ারের মান কত, সরি রুট ওভার অফ মাইনাস ওয়ান। আই স্কোয়ারের মান কত, মাইনাস ওয়ান। আই কিউব এর মান কত, মাইনাস ওয়ান, তাই না? আই টু দি পাওয়ার ফোর এর মান কত, ওয়ান। এখন ভাইয়া এটা তো আমরা কি শিখলাম, আয়ের প্রত্যেকটা মান। এখন আই আমাদের দেখো আই টু দি পাওয়ার ফোর মানে কি ওয়ান, তার মানে কি এটা চারতম জায়গায় গিয়ে ওয়ান হচ্ছে। আচ্ছা, তোমাদের আমি পরীক্ষায় যেটা আসে সেইগুলো একটু দেখাবো। দেখো, মানগুলো তো পরীক্ষায় আসে, অবশ্যই এই মানগুলো দেওয়া তোমার কোশ্চেন ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন করা লাগবে। এখন দেখো, তোমার এখান থেকে ধারা সংক্রান্ত আসতে পারে, আয়ের ধারা আসতে পারে, তোমার এখান থেকে আয়ের ঘাত আসতে পারে। এখন যদি ঘাত আসে তখন কি করবা? দেখো, আয়ের ক্ষেত্রে চার হচ্ছে কোথায়, আই টু দি পাওয়ার ফোর মানে কোথায় ওয়ান হচ্ছে, ফোরে গিয়ে, তার মানে কত দিয়ে ভাগ দিতে হবে, ফোর দ্বারা সবসময় ভাগ করে আমার ক্যালকুলেট করে শেষে যেটা ভাগ শেষ থাকবে তারপরে কি হবে, আয় হবে। আচ্ছা চলো দেখাই একটু। প্রথমে একটু ধারাটা দেখাই আসি। দেখো, দুইটা ধারা আসে আমাদের, আয়ের দুইটা ধারা, ঠিক আছে? ধারার ক্ষেত্রে আমাদের দুইটা ধারা আসে। এক নম্বরটা ধারা এমন হয়, ওয়ান প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব, এটা কোষ্টকে জিরো লেখা যায় না? দেখো তো, ওয়ান তো আছে, আই স্কোয়ারের মান কত, মাইনাস ওয়ান, আই কিউব হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে কি জিরো না? আরেকটা ধারা কি লেখা যায় দেখো তো, আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার ফোর ইজিক্যাল টু জিরো। তাহলে এই দুইটা ধারা কি ইজিক্যাল টু জিরো হয়? এখন এই দুইটা ধারার মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে একটা হচ্ছে আই দিয়ে শুরু আর একটা হচ্ছে ওয়ান দিয়ে শুরু। তবে আমরা একটা জিনিস মনে রাখবো, যে আয়ের ধারার ক্ষেত্রে পরপর চারটি পূর্ণ সংখ্যার যোগফল শূন্য হয়। পরপর চারটি পূর্ণ সংখ্যার যোগফল কি হয় ভাইয়া, শূন্য হয়। কিসের ধারার ক্ষেত্রে? আয়ের ধারার ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে মনে থাকবে এখানে চারটি পূর্ণ সংখ্যা আছে, প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা ঠিক আছে, এটা আয়ের ধারা গেল। এখন আসো আয়ের আমাদের ঘাত সমূহ। এখন আয়ের ঘাত সমূহের ক্ষেত্রে কি হবে, এখানে যেমন চারটি যোগফল শূন্য ছিল, আয়ের ঘাত আই টু দি পাওয়ার ফোর এর মান কি ওয়ান না? তাহলে কি করব, আমাদের আয়ের ঘাতে যত বড় পাহাড়ই থাকুক না কেন তাকে আমরা কি করব, চার দ্বারা ভাগ করব। এখন ভাগ করার শেষে ভাগশেষ যেটা থাকবে সেটা কি আয়ের পাওয়ার হবে, হলে কি সেটা যেটা হবে সেটা। তো দেখো একটু আমরা দেখি, যদি আমি লিখি আই টু দি পাওয়ার 62, ঠিক আছে, এর মান কত? তাহলে কি করবো ভাইয়া, প্রথমে আই টু দি পাওয়ার 62 কে কি করবা, চার দ্বারা ভাগ দিবা, অর্থাৎ চারের গুণিতক হিসেবে কত কোন পর্যন্ত যাই, দেখো ভাগ দিলে 62 না, তাহলে চার দ্বারা ভাগ করলে কত হয়, 4 15 60, ভাগশেষ কত থাকে 2। তার মানে কি এইটা তখন সেই আয়ের পাওয়ার হবে। তখন আমি কি লিখবো, আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ার মানে কত ভাইয়া, আই স্কোয়ার মানে তোমরা কি জানো, -1। কি অনেক সহজ না? এখন যদি দুই সংখ্যা আছে বলে আমি না দুই সংখ্যা ধরলাম, এবং তিন সংখ্যা যদি থাকে, চার সংখ্যা যদি থাকে, সেক্ষেত্রে তুমি কি করবা, দেখো যদি আমার এখানে আইসে 2 আর 622 থাকতো,
যদি আই টু দি পাওয়ার 622 থাকতো তখন কি করতা? দেখো, লাস্টের যদি এরকম সংখ্যা বাড়তে থাকে, লাস্টের দুইটা সংখ্যা নিয়ে ভাগ করবা, মানে লাস্টের দুই ডিজিট। তার মানে এখন 2 ডিজিট লাস্টের কোনটা কোনটা? এইটা আর এইটা কিনা? এইটা, এই দুইটা হচ্ছে লাস্টের 2 ডিজিট। এইটা দুইটা নিয়ে ভাগ করো, তাহলে 4 গুণিতক কত হয়? 4 4 5 20, তাহলে তো আবার সে আই স্কোয়ার থাকে, মান কি আসছে? 22 না? দেখো 22, তাহলে 4 গুণিতক কত? 4 5 20, তাহলে ভাগশেষ কত? 2 থাকে না? তাহলে আই স্কোয়ার আবার, তাহলে কি -1? তোমার ভাই যেটাই থাকুক না কেন, তুমি যদি সিস্টেমেটিক্যালি করতে পারো তোমার মান চলে আসবে। তাহলে আই সম্পর্কিত যে তথ্যগুলো জানার দরকার ছিল সেগুলোকে মোটামুটি আমি দিতে পেরেছি। বেসিক ধারা সংক্রান্ত দিয়েছি, ঘাত সম্পর্কিত দিয়েছি। এখান থেকে ম্যাথ আসলে আমরা পারবো ইনশাল্লাহ। এখন এটা গেল আই সংক্রান্ত ধারা। এখন আমরা চলো দেখবো বর্গমূল, আই এর বর্গমূল। ঠিক আছে, টাইপ 4 বর্গমূল সংক্রান্ত এখন আমাদের বর্গমূল কিসের বর্গমূল আসবে? অবশ্যই জটিল সংখ্যার বর্গমূল, কারণ আমরা জটিল সংখ্যা করতেছি। তাহলে আমাদের জটিল সংখ্যাটা কি আকারে থাকে সবসময়? দেখো, z = x + iy আকারেও থাকতে পারে, আবার কি থাকতে পারে? z = x - iy আকারেও থাকতে পারে। আমাদের যেটাই থাকুক না কেন, আমাদের কি করতে হবে? আমাদের সিস্টেমেটিক্যালি কাজ করে চলে যেতে হবে, ঠিক কিনা? আমাদের জটিল সংখ্যার বর্গমূল থাকুক আর ঘনমূল থাকুক, আমাদের কি করতে হবে? সবসময় সেই অনুযায়ী কাজ করে যেতে হবে। এখন দেখো, বর্গমূলের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যদি আমাদের z = x + iy থাকে আর x - iy থাকে, এই দুইটা ফরম্যাটের জন্য একটা শর্ট সূত্র আছে, সেটা একটু তোমাদের আমি লিখে দেবো বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে, যে সেই শর্ট সূত্রটা হচ্ছে কি হবে। দেখো, সেই বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে শর্ট সূত্রটা হবে, দেখো, বর্গমূল যেহেতু করছি, √z = ±1/√2, এটা হচ্ছে কি কমন। ঠিক আছে, এটা কি কমন। এরপরে কি হবে? √ দিয়ে দিবা, √ ঠিক আছে, মডুলাস অফ z, ঠিক আছে, প্লাস রিয়েল পার্ট অফ z। ঠিক আছে, মডুলাস অফ z প্লাস রিয়েল পার্ট অফ z। এখন যদি প্লাস থাকে মাঝখানে, মনে রাখবো জটিল সংখ্যার মাঝখানে যদি প্লাস থাকে তাহলে প্লাস, মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস। তাহলে মাঝখানে কি আছে? আমি যেহেতু প্রথমটার ক্ষেত্রে লিখছি তাহলে প্লাস। ঠিক আছে, প্লাস দিয়ে দিলাম, প্লাস আই, আবার কি দেবো? √। ঠিক আছে, মডুলাস অফ z মাইনাস রিয়েল পার্ট অফ z। ঠিক আছে, তাহলে দেখো, সিম্পল একটা সূত্র বর্গমূল নির্ণয়, সিম্পল একটা সূত্র, সেটা হচ্ছে যে বর্গমূল +-1/√2, √ মডুলাস অফ z প্লাস রিয়েল পার্ট অফ z প্লাস আই। এই প্লাসটা কার প্লাস? আমার জটিল সংখ্যা মাঝখানে, মানে আই এর আগে যে চিহ্নটা থাকবে সেটা, যেহেতু আমি প্লাস নিয়ে করছি তাই প্লাস আই, মডুলাস অফ z মাইনাস রিয়েল পার্ট অফ z। পাইছি না? দেখো তো, তাহলে আমার এটা কি? এই দুইটার ক্ষেত্রে আমি পারবো না। এখন এটা তো সূত্র দিয়ে, এখানে আমার হচ্ছে কি শর্টকাট ফর্মুলাও আছে। এখন মডুলাস অফ z নির্ণয় করতে পারবো না? এটা এই যে z, মডুলাস অফ z নির্ণয় সিস্টেম কি? √(x² + y²), ঠিক কি না? আর রিয়েল পার্ট অফ z, তাহলে এখানে তোমার রিয়েল পার্ট কত আছে? রিয়েল পার্ট অফ z কোনটা? x, x এর মান। ঠিক আছে, সব বলে দিলাম। এখন এটা তো আমাদের মেইন সূত্র দিয়ে। এখন আমরা যদি শর্টকাট উপায়ে করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? দেখো, শর্টকাট উপায়ে করারও অনেক অনেক সুন্দর টেকনিক আছে, সেই টেকনিকটা একটু তোমাদের দেখাই। দেখো, তোমাদের যে জটিল সংখ্যাটা থাকবে z = x + iy বা i - iy, যে কোনো কিছু থাকতে পারে। এখন এই iy টাকে কি আকারে করবা? মানে অবাস্তব অংশটাকে তুমি কি করবা? 2ab আকারে ভাঙবা। ঠিক আছে, 2ab আকারে। এটা তো আমরা সবাই ভাঙতে পারি, কিন্তু এই 2ab আকারে ভাঙার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, এ আর বি এর যে গুণিতক দুইটা হবে, এই গুণিতক দুইটার মানে পার্থক্য খুবই কম হতে হবে। যদি এটা কেমন, যদি ভাই আমি তোমাদেরকে দেখাই একটা ম্যাথ, যে দেখো, আমি লিখলাম 2 + 12i, 2 + 12i, এর বর্গমূল কত? এর বর্গমূল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এর বর্গমূলটা আমরা কি করব? আমরা এই সূত্র দিয়েও করতে পারি, আবার
বর্গ মানে কি শর্টকাট সূত্র দিয়েও করতে পারি। শর্টকাট সূত্র দিয়ে করলে কি হবে, আমি খুব সহজে ক্যালকুলেশন করতে পারবো এবং আমার পরীক্ষার হলে কি হিসাবে আমি কত তাড়াতাড়ি ম্যাথগুলো ক্যালকুলেট করতে পারি। এখন দেখো এখানে কি আছে, আমি কি বলেছি আমি সবসময় কাজ করবো কোন পার্ট নিয়ে, ইমাজিনারি পার্ট নিয়ে। তাহলে ইমাজিনারি পার্ট কি আছে 12i, এখন 12i এর কি করবো আমরা 2ab আকারে ভাঙবো, তাই না? 2ab আকারে ভাঙবো। যে না বুঝবা সে কি করবা 2 দ্বারা 12 কে ভাগ দিয়ে নেবা। তাহলে 2 দ্বারা যদি 12 কে ভাগ দিয়ে নিই তাহলে আমার কি থাকে 6 থাকে কিনা, 6 থাকে না? এখন এই 6 টা আমি কি আকারে ভাগ দিতে পারি দেখো, 6 গুণ 1 6 আকারে এইভাবেও ভাঙতে পারি। আবার কিভাবে ভাঙতে পারি 2 গুণ 3 6 এইভাবেও ভাঙতে পারি না? এখন আমি কি বলছিলাম শর্ত একটা, যে আমাদের এই গুণিতক দুইটার মধ্যবর্তী পার্থক্য খুবই কম হতে হবে। তাহলে এই গুণিতক দুইটার মধ্যবর্তী পার্থক্য কত 5 না? এই গুণিতক দুইটার মধ্যবর্তী পার্থক্য কি 1 না? তাহলে তোমার জন্য কোনটা গ্রান্টেড বেশি উপযোগী হবে এইটা। তাহলে তুমি এই আকারে ভাঙবা। তাহলে আমি এটা কি এইভাবে লিখতে পারি 2 ইন্টু 3 আর সামনে কি আছে 2, ঠিক আছে, ইন্টু i এখানে লিখতে পারি। এখন এখানে দুইটা শর্ত আছে, একটা হচ্ছে যে যদি বাস্তব অংশ ধনাত্মক হয়, ঠিক আছে, আমি শর্ত দুইটা লিখে দিচ্ছি। আমার শর্ত দুইটা কি, এক হচ্ছে বাস্তব অংশ ধনাত্মক হলে ছোট অংশের সাথে i হবে, মানে তুমি যে গুণিতক দুইটা পাইছো এর ভেতরে ছোট কোনটা 2 না 3 ছোট, অবশ্যই 2 ছোট, তাহলে 2 এর সাথে i হবে, কারণ কি আমার বাস্তব অংশ ধনাত্মক, ঠিক না? এখন যদি বাস্তব অংশ ধনাত্মক না হয়ে ঋণাত্মক হয় তাহলে সেটার ভিতরে 2 নম্বর ফরম্যাটটা যাবে। তাও বাস্তব অংশ ঋণাত্মক হলে বড় অংশের সাথে কি হবে i হবে। তাহলে বড় অংশ তোমার এখানে কি ছিল 3, যদি এখানে -2 হতো তাহলে সেক্ষেত্রে তো 3 এর সাথে i। এখন কি বর্গমূল লেখার ক্ষেত্রে তোমার সিস্টেম কি, অবশ্যই বর্গমূল লেখার ক্ষেত্রে তোমার কি ব্যবহার করতে হবে প্লাস মাইনাস ব্যবহার করতে হবে, তাই না? এখন মাথায় রাখবো মাঝখানে যদি প্লাস থাকে মাঝখানে প্লাস হবে, মাঝখানে যদি মাইনাস থাকে মাঝখানে মাইনাস হবে। তাহলে আমাদের এখানে মাঝখানে কি আছে প্লাস আছে, তাহলে আমি প্লাস দিলাম। আমার এখানে শর্ত ছিল এখানে শর্ত কি আছে যে বাস্তব অংশ ধনাত্মক, তাহলে ছোটটার আগে i হবে, তাহলে ছোট কোনটা 2i, আর এই 3 সামনে বসে যাবে, তাহলে প্লাস মাইনাস 3 প্লাস 2i এটার বর্গমূল। তাহলে এটার জন্য অ্যান্সার কি হবে এইটা হবে। তাহলে তুমি এখানে বসায়ও করতে পারো, তাও সেম অ্যান্সার আসবে। আবার তুমি এই শর্টকাট ফর্মুলা দিয়ে করলেও তোমার সেম অ্যান্সার আসবে। এখন তোমার একটু জটিল মনে হইতে পারে, দেখো দুই একটা ম্যাথ সলভ করলে তোমার এই এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা তোমার মাথার ভেতরে গেঁথে যাবে এবং এবং তুমি খুব সহজেই ফরম্যাটটা তুমি ম্যাথ সলভ করতে পারবা। আর যদি তুমি মনে করো যে এটা দিয়ে করবা তাও করতে পারো, তোমার কোনো সমস্যা নেই, যেখানে যেটাতে করবা সেটাই তোমার ম্যাথ মিলবে, কোনো সমস্যা না। তো আজকের মতো জটিল সংখ্যার ক্লাস এই জায়গায় আই সম্পর্কিত। আগামীকালকে যে বাকি অংশটুকু আছে কি আছে ওমেগা অর্থাৎ ঘনমূল আর কি থাকবে সঞ্চার পথের সমীকরণ, ওটা দিয়ে আগামীকালকে দেখাবো। আজকে এই পর্যন্ত। আর এর সাথে কি থাকবে এমসিকিউ সলভ ক্লাস থাকবে এবং এগুলো তো বেসিক কনসেপ্ট সলভ ক্লাস, এর সাথে থাকবে বেসিক সিকিউ সলভ ক্লাস থাকবে, সেগুলো সব ক্রমান্বয়ে নেব। সবাইকে ধন্যবাদ।